আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের নতুন গল্পগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন সুলেখক দেবপ্রতিম মিত্রর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক কাহিনী, পাপের ফল। আজকের গল্প পাঠে থাকছে অরিজিৎ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন দেবপ্রতিম মিত্রের কলমে আজকের বিশেষ কাহিনী, পাপের ফল। আমার নাম অনিকেত বসু। আমি ছোটবেলা থেকে গ্রামেই মানুষ হয়েছি। ছোটবেলা থেকেই ভৌতিক ব্যাপারে আমার ভীষণ ইন্টারেস্ট। নিজের প্রশংসা করে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমার সাহসের অভাব নেই, তার অনেক প্রমাণ আমি ছোটবেলা থেকেই দিয়ে এসেছি, আর এখনো দিয়ে যাচ্ছি। এই যেমন ধরুন, ছোটবেলায় একবার এক বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলাম যে রাত 2টোর সময় আমাদের পাড়ার শ্মশানের তেঁতুল গাছ থেকে একটা পাতা যে ছিঁড়ে আনতে পারবে সে 500 টাকা পাবে। সেদিন রাতে আমিই পেরেছিলাম পাতাটা ছিঁড়ে আনতে। আমার বন্ধু কিন্তু সেদিন পারেনি, ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তারপর থেকে এরকম ঘটনা প্রায় চলতে থাকলো বন্ধুদের মধ্যে। আস্তে আস্তে বড় হলাম। ফিজিক্স অনার্স শেষ করে অন্য কোনো চাকরি বা ব্যবসা করতে মন সায় দিল না। নেশা তখন পেশা হয়ে দাঁড়ালো। একটা প্যারানর্মাল রিসার্চ সংস্থার সাথে যুক্ত হলাম। আমাদের সংস্থার নাম প্যারানর্মাল ইনভেস্টিগেশন সোসাইটি। এই সোসাইটির সদস্য 4 জন, আমি, সন্দীপ, সুচেতনা আর আমাদের স্যার মিস্টার বর্মন। বর্মন স্যার নিজেই প্রত্যেকটি কেস হাতে নিতেন এবং তার তদন্তের জন্য কেসটি আমাদের হাতে হ্যান্ডওভার করতেন। স্যারের পর আমি সবকিছু দায়িত্ব পালন করতাম সোসাইটির। আমার কাজ হতো সেই সমস্ত স্থানে পৌঁছে সমস্ত ব্যাপার লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়া যে ওখানে কোনো নেগেটিভ এনার্জি আছে না নেই। তারপর সেখানকার লোকজনদের এই ব্যাপারে সাবধান করতে হতো। এরপর তাদের সব বলে তাদের উপরেই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়ে তবে আমাদের ছুটি হতো। সিদ্ধান্তের ভার বলতে এটাই যে সবকিছু শোনার পর তারা সেই জায়গা ছেড়ে যাবে, না কোনো তান্ত্রিক বা তাদের বিশ্বাসযোগ্য ব্যক্তিকে জায়গাটার বিষয়ে অবগত করে ব্যবস্থা করবে, সেটা সম্পূর্ণ দায়িত্ব তাদের। আমরা সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। এইসব কেস সলভ করার জন্য বেশ কিছু পরিমাণ টাকা আসতো আমাদের সকলের কাছে। টাকার অঙ্কটা কত সেটা না হয় নাই বললাম, তবে যা পেতাম তাতে আমাদের বেশ ভালোই চলে যেত। দেখতে দেখতে আজ 10 বছর হয়ে গেল। অনেক কেস সলভ করেছি, অনেক অভিজ্ঞতাও হয়েছে। তবে তার মধ্যে থেকে একটা কেস ছিল যে কেসটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি, আর ভবিষ্যতে কোনোদিন পারবো বলেও আমার মনে হয় না। আজ সেই ঘটনাটাই আপনাদের কাছে আমি বলবো। আমরা 3 জন অফিসে ঢুকতাম পাক্কা 10টার সময়। তবে সেদিন আমার একটু দেরি হয়ে গেছিল। 10:30 নাগাদ গিয়ে পৌঁছলাম অফিসে। অফিসে গিয়ে দেখলাম সুচেতনা আর সন্দীপ ইতিমধ্যেই বসে আছে। স্যার আমাকে দেখেই বললেন, কি ব্যাপার, এত দেরি কিসের? তুমি তো এত দেরি করো না। কিছু হয়েছিল নাকি অনিকেত? না স্যার, আজকে আসলে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, আর রাস্তায় কেমন জ্যাম সেটা তো জানেনই আপনি। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, বসো বসো। হ্যাঁ স্যার বলুন। আজকে সকালেই আমার কাছে একটা নতুন কেস এসেছে। এখন সেই কেসের ব্যাপারেই তোমাদের বলবো। আজকে সকালে একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন, নমস্কার বর্মন বাবু। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমার নাম বিশ্বনাথ দাস।
আমি থাকি দক্ষিণ 24 পরগনা জেলার গোকুলনগর গ্রামে। ভীষণ বিপদে পড়ে আপনাকে ফোনটা করলাম। বিষয়টা হচ্ছে, 1 বছর আগে আমার পুত্রবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই 1 বছরে কখনো কোনো ঘটনা ঘটেনি। তবে আমার ছেলে যেদিন থেকে ঘরে নতুন বউ নিয়ে এলো, তারপর থেকে নানান রকম ঘটনা ঘটতে শুরু করলো। ঘটনাটা বলতে একটু খুলে বলবেন? না, সে ফোনে বলা সম্ভব না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে চলে আসুন। আমরা খুব বিপদে আছি। আপনারা আজকেই এখানে চলে আসুন। যত টাকা লাগবে আমি দেবো। আমি আপনাদের দেবো যত টাকা লাগবে। আপনারা শুধু আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার পুরো ঠিকানাটা আমার এই নাম্বারে পাঠিয়ে দিন। আমি আমার টিমকে আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বর্মনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এসব কথা বলা শেষ করে স্যার আমাদের বললেন, কি অনিকেত, সব বুঝলে তো? হ্যাঁ স্যার, বুঝলাম। তাহলে আর দেরি করো না, দরকারি জিনিস নিয়ে আজ দুপুরেই বেরিয়ে পড়ো। স্যার, ঠিক আছে। সুচেতনা, সন্দীপ, চল এখন বাড়ি যাওয়া যাক। তারপর বাড়ি থেকে সব জিনিস গুছিয়ে নিয়ে বিকেল ঠিক 5টা নাগাদ ওই ধর্মতলায় কেসি দাসের উল্টো দিকে তোরা দুজন দাঁড়াবি। আমি গাড়ি নিয়ে ঠিক টাইমে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চল এখন তাহলে বাড়ি গিয়ে রেডি হয়নি। তারপর স্যারকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। ঠিক 5টার সময় কেসি দাসের সামনে থেকে ওদের দুজনকে আমি তুলে নিলাম। আমি সুচেতনাকে জিজ্ঞেস করলাম, কিরে, আমাদের গ্যাজেটসগুলো সব নিয়েছিস তো? হ্যাঁ স্যার, সব নিয়েছি। কেস সলভ করতে যাচ্ছি, সেখানে গ্যাজেটস ভুললে কি চলে? গ্যাজেটস বলতে কিছু যন্ত্র যেগুলো আমাদের নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে কাজে লাগে। এই যেমন লেজার পয়েন্টার, ভয়েস রেকর্ডার, ইএমএফ ডিটেক্টর ইত্যাদি। তারপর আমি বললাম, না না না, তোর যা ভুলো মন, ভুলে যেতেই পারিস নিতে। তা তোরা সব জামা কাপড় নিয়ে নিয়েছিস তো? যা মনে হলো ওখানে কিন্তু বেশ কিছুদিন থাকতে হতে পারে। তা আমাদের ওখানে পৌঁছতে মোটামুটি কতক্ষণ লাগবে? ওই ধর না, ধর্মতলা থেকে গোকুলনগরের দূরত্ব 57 কিলোমিটার। জ্যাম না পেলে মোটামুটি ওই 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তার মানে কটা বাজে এখন? ও হ্যাঁ, তার মানে ধরে নে 5টা, 7টা, ওই ধর 7:30। হ্যাঁ, ওই 7:30 থেকে 8টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। শীতকালে 8টা মানে তো বেশ ভালোই রাত। আর একটু আগে বের হলেই ভালো হতো। দেখ সন্দীপ, সুচেতনা ভয় পাচ্ছে। আমরা আছি যখন তখন রাত হবে তো কি হয়েছে? এমন করছিস যেন এর আগে রাতে কোথাও যাসনি। না রে, আমি ভয় পাইনি। আরে রাত হয়ে যাবে বলেই বলছি। আমি যদি অতই ভয় পেতাম তাহলে কি আর এই প্রফেশনে নামতাম? যাকে ওসব কথা বাদ দে। আচ্ছা, কেসটা কি বলতো? এখানে কি বউটা রাত্রেই ঘুরে বেড়াচ্ছে, আর ছেলেটা নতুন বিয়ে করেছে বলে বউটাকে সহ্য করতে পারছে না। ও চাইছে না যে ওর জায়গায় অন্য কেউ এসে বসুক। তুই ঠিকই বলেছিস, এমনটাই হবে। আমাদের কাজ এটা বের করা যে ও কি চায়। কোনো মাধ্যমের দ্বারা আমাদের ওর সঙ্গে কথা বলতে হবে, তবেই আমরা এই কেসটা সলভ করতে পারবো। সব কিছুকে এখান থেকে ঠিক করবি নাকি ওখানে গিয়ে সব কিছু শুনে তারপর ভাববি? আমার তো দ্বিতীয় অপশনটাই বেটার বলে মনে হচ্ছে। তোরা কি বলিস? হ্যাঁ, সন্দীপ এবং সুচেতনা আমার কথায় সহমত হয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস তুই অনিকেত। যা হবে ওখানে গিয়েই দেখা যাবে। ফালতু এখন চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ, বরং গান চালা, সবাই গলা মেলাই। আমি গান চালিয়ে দিলাম। সকলে গান গাইতে গাইতে যাচ্ছি। হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। অনেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিল না। ম্যাপের দিকে তাকিয়ে দেখলাম গোকুলনগর পৌঁছতে আর মাত্র 5 কিলোমিটার বাকি। কিছু উপায় না দেখে গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। গাড়ি থেকে নেমে দেখলাম গাড়িতে কোনো প্রবলেম নেই। তাহলে ব্যাপারটা কি? আবার গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই স্টার্ট হলো না। কিছুতেই বুঝতে পারলাম না যে কি হচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার আগে আমি মেকানিককে দিয়ে গাড়ি চেক করে নিয়েছিলাম। মেকানিক তো চেক করে বলেছিল সবকিছু ঠিকই আছে। তাহলে
এমন কেন হচ্ছে? এবার কি হবে অনিকেত? এই রাস্তার মাঝখানে এখানে কে আমাদের সাহায্য করবে বলতো? রাতটা কি তবে গাড়িতেই কাটাতে হবে? তুই চিন্তা করিস না, তোরা দুজন নেমে গাড়িটা ঠেল, গাড়িটা সাইড করি, তারপর দেখছি কি করা যায়। তারপর ওরা দুজন খুব কষ্ট করে ঠেললো। আমি গাড়িটা সাইড করে রাখলাম। তারপর গোকুলনগরের দিকে যাওয়া গাড়িগুলোকে সাহায্যের জন্য হাত তুলে দাঁড় করানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো গাড়ি দাঁড়ালো না। একটা গাড়ি দাঁড়ালেও সাহায্য করতে রাজি হলো না। কি করব কিছুই মাথায় আসছিল না। আশপাশটা তিনজন মিলে ঘুরে দেখলাম, কোনো দোকান বা কোনো জনবসতি কিছুই চোখে পড়ল না। আরও বেশ কিছুক্ষণ রাস্তায় পেরিয়ে যাওয়ার গাড়িগুলোর কাছে সাহায্য চাইলাম, কোনো লাভ হলো না। হঠাৎ সুচেতনা বলে উঠল, ওই দেখ অনিকেত, ওই একটা আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো বাড়ির ভেতরে আলো জ্বলছে। চল না গিয়ে দেখি। আমি তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই তাই, একটা বাড়ির ভেতর আলো জ্বলছে মনে হচ্ছে। মনে মনে ভাবলাম, কিন্তু একটু আগেই তো ওই দিকটা ভালো করে দেখলাম, তখন তো চোখে পড়েনি। নিশ্চয়ই কোনো কারণে পড়েনি। সে যাই হোক, একটা আশার আলো যখন দেখতে পেয়েছি তখন ওইখানেই যাওয়া যাক। গাড়িটাকে ভালোভাবে লক করে এগোতে থাকলাম আলোর উৎস ধরে। একসময় আলোর কাছাকাছি গিয়ে পৌঁছলাম। দেখলাম একটা ছোট্ট পাকা ঘর, বেশ পুরনো। জানলা দিয়ে দেখলাম ঘরের মধ্যে একটা বৈদ্যুতিক আলো জ্বলছে। আমরা এরই আলোটা দূর থেকে দেখেছিলাম। ঘরের দরজা বন্ধ। আমি ডাকতে লাগলাম, বাড়িতে কেউ আছেন? শুনছেন? আমরা খুব বিপদে পড়েছি, প্লিজ একটু বাইরে আসুন, আমাদের সাহায্যের ভীষণ প্রয়োজন। আরো দুবার দরজায় নক করলাম। মিনিট দুয়েক অপেক্ষা করার পর একজন ভদ্র মহিলা বেরিয়ে এলেন। মহিলাটিকে দেখতে ভীষণ সুন্দর। বয়স কত হবে তা আন্দাজ করতে পারলাম না, কিন্তু কপালে সিঁদুর দেখে বোঝা গেল মহিলাটি বিবাহিত। ওনাকে ভালোভাবে দেখার পর মনে হলো উনি আমাদের দেখে একটু অবাক হননি, বরং ওনাকে দেখে মনে হলো উনি যেন আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। বেরিয়ে এসে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের বুঝি গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনাদেরকে দেখে মনে হলো তাই। আচ্ছা 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 আচ্ছা, এখানে কোনো এখন মেকানিক পাবো কি? তাহলে গাড়িটা সারানোর ব্যবস্থা করতাম। না, এখানে এত রাতে কোনো মেকানিক আপনারা পাবেন না। আপনারা বরং আজকে রাতটা এখানে থেকে কাল গাড়ি ঠিক করে চলে যাবেন। কাল সকালে এখানে মেকানিক পেতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা থাকলে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কিসের? আমার কোনো অসুবিধা হবে না। আপনারা ভেতরে আসুন। তারপর আমরা সকলে ভেতরে গেলাম। গিয়ে দেখলাম ঘরে একটি মাত্র তক্তপোষ, বিছানার পাশেই একটা স্টোভ। মনে হয় এতেই উনি রান্না করেন। সুচেতনা জিজ্ঞেস করল, আপনার স্বামী কি কাজে গেছেন? না, আমার স্বামী নেই। আমাকে ছেড়ে দিয়ে এখন অন্য একজনকে বিয়ে করেছে। এই বেশ কিছুদিন হলো। আমি ওকে মনে প্রাণে ভালোবাসতাম, আর ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি ওকে ছাড়বো না, নয় ওকে মারবো, আর না হয় ওর নতুন বউকে। আচ্ছা সরি, আমি অজান্তেই আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আসলে আমি না বুঝতে পারিনি। না না, ঠিক আছে, আপনি জানবেন কিভাবে? আমি কিছু মনে করিনি। আমার তখন সেই কেসটার কথা মনে পড়ে গেল। আমরা যে কেসটা সলভ করতে যাচ্ছি সেই কেসেও ঠিক এমনটাই হয়েছে। মনে একটা আশঙ্কার সৃষ্টি হলো, কোথাও এর সঙ্গে আমাদের কেসের কোনো সম্পর্ক নেই তো। কিন্তু তার পরক্ষণেই মনে হলো, না, তা কি করে সম্ভব? লোকটার বউ তো 1 বছর আগে মারা গেছেন, আর ইনি তো এখনো বেঁচে আছেন। এসব ভাবতে ভাবতে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলাম বর্মন স্যারের ফোন। হ্যাঁ স্যার, বলুন। তোমরা গোকুলনগরে পৌঁছে গেছো তো? না স্যার, আমরা পৌঁছতে পারিনি, আর আজকে পৌঁছাতেও পারবো বলে মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই গোকুলনগরের 5 কিলোমিটার আগে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম, কোনো মেকানিক না পাওয়ায় আমরা স্থানীয় এক ভদ্রমহিলার কাছে আশ্রয় নিয়েছি। হ্যাঁ, কি করব স্যার বলুন। হ্যাঁ,
হ্যাঁ, কাল সকালেই আমরা গাড়ি করে ঠিক গোকুলনগর পৌঁছে যাব। না না স্যার, আপনি আপনি কোনো চিন্তা করবেন না। একদম একদম, আমরা ঠিক আছি স্যার। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। আমি তাহলে বিশ্বনাথ বাবুকে সবটা জানিয়ে দিচ্ছি। আর কাল সকালেই কিন্তু গোকুলনগরে চলে যেও। বিশ্বনাথ বাবুদের বেশ বিপদ, মানে কথা শুনে তাই মনে হলো। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা কাল সকালেই গাড়ি ঠিক করে পৌঁছে যাব। একদম স্যার, ওকে। হ্যাঁ ঠিক আছে, রাখলাম তবে এখন। স্যার ফোনটা কেটে দিলেন। তারপর ভদ্রমহিলা আমাদের জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাচ্ছিলেন? আমরা গোকুলনগর যাচ্ছিলাম। ঘুরতে নাকি কোনো কাজে? সন্দীপ সত্যি কথা বলতে যাচ্ছিল। আমি সন্দীপকে থামিয়ে বললাম, না না, আমরা তিনজন আসলেই বেড়াতে যাচ্ছিলাম। আসলে আমাদের গ্রামে ঘোরার অনেক দিনের শখ, এতদিন সুযোগ পাইনি, তাই ওই যাওয়া হয়নি। এইবারে সুযোগ হলো, তাই 3 বন্ধুতে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আচ্ছা, বুঝলাম। তা ভালোই করেছেন। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। তা আপনারা রাতে কি খাবেন? না না, আমাদের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না, আমাদের সব অভ্যেস আছে। আমাদের শুধু একটু ডাল ভাত দিলেই হবে। তা বললে হয় নাকি? আপনারা অতিথি মানুষ, আপনাদের শুধু ডাল ভাত খাওয়াবো? আচ্ছা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তারপর আমরা নিজেরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলাম, আর উনি আমাদের জন্য রান্না করতে লাগলেন। সুচেতনা কৌতূহলবশত জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার নাম কি? দেখুন না, এত কথায় কথায় এটাই জানা হয়নি। আমার নাম মিতালি দাস। ও, বেশ ভালো নাম তো। তারপর আমরা আবার গল্প করতে শুরু করে দিলাম। রান্না হয়ে যেতে আমাদের খেতে দিলেন ডাল, আলু ভাজা, আরও একটা তরকারি দিয়ে। কিন্তু নিজে কিছু খেলেন না, বললেন ওনার খিদে নেই। আমরা খেয়ে নিলাম সকলে। মিতালি দেবীর হাতের রান্না বেশ সুস্বাদু। আমরা সবাই এক বাক্যে প্রশংসা করলাম। মিতালি দেবী বললেন, আপনারা প্রশংসা করছেন, কিন্তু আসল জায়গায় কোনোদিনও কোনো কিছুতেই আমি কোনো প্রশংসা পাইনি। সবসময় পেয়েছি শুধুই দুঃখ। বুঝলাম মিতালি দেবী ওনার শ্বশুর বাড়ির কথা বলছেন। আমি বললাম, যাকে ওসব কথা বাদ দিন, পুরনো কথা মনে করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। যাচ্ছি, চলুন, রাত হয়েছে, সকলে এবার শুয়ে পড়া যাক। আপনারা নিচে বিছানা পেতে শুয়ে পড়ুন, আর ওই দিদি তক্ত বসে শুয়ে পড়ুক। আর আপনি? আমি এত তাড়াতাড়ি ঘুমোই না। আপনারা শুয়ে পড়ুন, আমি পরে একটা জায়গায় ঠিক শুয়ে পড়ব। আমার জন্য আপনাদের এত চিন্তা করতে হবে না। তারপর আমি আর সন্দীপ নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম, আর সুচেতনা তক্তপোষের ওপরে শুয়ে পড়ল। সারাদিন পরিশ্রমের ফলে ঘুমিয়েও পড়লাম খুব তাড়াতাড়ি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল সন্দীপের চিৎকারে। তাকিয়ে দেখলাম সন্দীপ ভয়ে থরথর করে কাঁপছে। সুচেতনাও উঠে পড়েছে সন্দীপের চিৎকারে। সুচেতনার মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। ওদের দৃষ্টি বরাবর চোখ রেখে আমি যা দেখলাম, তাতে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। দেখলাম মিতালি দেবী গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। ঘাটটা বাম দিকে নুয়ে পড়েছে। দেখে মনে হলো যা হবার তা অনেক আগেই হয়ে গেছে। তবু মনে আশা নিয়ে 3 জন উঠে পড়লাম। আমরা যেই মিতালি দেবীর দিকে এগিয়ে গেলাম, ঠিক তখনই মিতালি দেবীর চোখ খুলে গেল। চোখ দিয়ে রাগের আগুন বের হতে থাকলো। নুইয়ে থাকা ঘাড় নিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো এবং আমাদের উদ্দেশ্যে বলতে লাগলো, না, কাছে আসিস না, এসেও কোনো লাভ নেই, কারণ আমি আর বেঁচে নেই। কিরে, কি ভাবছিস? কিছু মাথায় ঢুকছে না তোদের? আমাকে তোরা যে অবস্থাতে দেখছিস, এই অবস্থা আমার আজকে হয়নি, হয়েছিল ঠিক 1 বছর আগে, এমনই এক শীতের রাতে। তোরা কি ভাবলি তোরা আমাকে মিথ্যে কথা বলবি আর আমি জানতে পারবো না? তোরা গোকুলনগরে ঘুরতে যাচ্ছিস না, তোরা গোকুলনগরে বিশ্বনাথ দাসের বাড়ি যাচ্ছিস। কিরে, ঠিক বললাম তো? আমরা সকলেই অবাক হয়ে গেলাম। তারপর মিতালি দেবী আবার বলতে শুরু করলেন, আমি হলাম বিশ্বনাথ দাসের পুত্রবধূ,
আমার ব্যবস্থা করার জন্যেই আমার শ্বশুর মশাই তোদেরকে ওখানে ডেকেছে। কি তাই তো? হ্যাঁ ঠিক তাই। তা তুমি এখানে কি করছো? আমার বাড়ি এটা। বাবা মা অনেক দিন আগেই মারা গেছেন। তারপর আমি মারা যাবার পর এখানেই থাকি। আর কেউ বিপদে পড়লে সাহায্য করি। আমি তোদেরও সাহায্য করেই ছেড়ে দিতাম। তোদের আসল উদ্দেশ্য জানতে পেরে আমি আমার আসল রূপ দেখালাম। এর আগে কোনোদিন কাউকে এমন রূপ দেখায়নি। আচ্ছা, তোমার এমন অবস্থা হলো কেন? কেউ কি তোমার এমন অবস্থার জন্য দায়ী, না অন্য কোনো কারণে তুমি তোমার জীবন শেষ করে দিয়েছো? সব বলবো, তবে এখানে নয়। যা বলার আমি ওখানেই বলবো। আমি আমার সময় মতোই দিদির মধ্যে এসে সব কিছুই খুলে বলবো। আর তোরা যদি সত্যের পাশে থাকিস তাহলে ভালো, আর না হলে আমি তোদেরকেও শেষ করে দেব। এ কথা বলে জোরে জোরে হাসতে থাকলো মিতালি দেবী। আমি বললাম, আচ্ছা বেশ, আগে সব শুনবো, তারপর না হয় কি করব ঠিক করব। আমরা বরাবর সত্যিকেই সর্বাধিকার দিয়ে থাকি, এক্ষেত্রেও দেব। হ্যাঁ, তোরা এখন চলে যা, ভোর হয়ে এসেছে। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। তোদের গাড়ি এখন ঠিক হয়ে গেছে। তোদেরকে আমার কাছে আনার জন্যই আমি তোদের গাড়িটা ইচ্ছে করে খারাপ করে দিয়েছিলাম। এখন চলে যা তোরা। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে বেরিয়ে আসি ঘর থেকে। তারপর পিছন ঘুরে একবার ঘরের দিকে তাকালাম। দেখলাম ঘরের দরজা বন্ধ, দরজায় তালা দেওয়া। ঘরের মধ্যে আর কোনো আলোর চিহ্নও নেই। এরকম পরিস্থিতির মধ্যে আমরা অনেকবার পড়েছি, তাই অবাক হলাম না। ছুটতে ছুটতে গাড়ির কাছে এসে পৌঁছলাম। গাড়িতে উঠে স্টার্ট দিতেই গাড়ি এক চান্সে স্টার্ট নিয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 4:20। রাস্তায় যেতে যেতে সুচেতনা, সন্দীপ কেউ কোনো কথা বলল না। 5টা নাগাদ গিয়ে পৌঁছলাম গোকুলনগরে। এত ভোরবেলা কারোর বাড়িতে যাওয়া ঠিক হবে কিনা এটা ভেবে তিনজনে ঠিক করলাম সকাল হওয়া পর্যন্ত গাড়িতেই কাটিয়ে দেব। তারপর কিছু দূরে দেখতে পেলাম একটা চা দোকান আছে। গাড়িটাকে সাইড করে গেলাম তিনজনে চা খেতে। এখনো আলো ফোটেনি বলে চা দোকানের দোকানদার ছাড়া আর কেউই নেই। আমাদের আসতে দেখে বললেন, আপনারা চা খাবেন নাকি? হ্যাঁ, আমাদের 3 কাপ চা দিন তো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। তা আপনারা এত ভোরবেলা কোথা থেকে আসছেন? হ্যাঁ, আর কোথায় বা যাবেন? আমরা কলকাতা থেকে আসছি, আর এখানে বিশ্বনাথ দাসের বাড়িতে এসেছি একটা বিশেষ দরকারে। কি বললেন? বিশ্বনাথ দাস? লোকটার চোখ মুখ দেখে পরিষ্কার বুঝতে পারলাম বিশ্বনাথ বাবুর নাম শুনে উনি বেশ ভয় পেয়েছেন। ভয়ের কারণ জানার উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন? আপনারা জানেন না, ওদের বউটা তো মরেছে প্রায় 1 বছর হয়ে গেছে। বছর ঘুরতেই ওনার ছেলে আরও একটা বিয়ে করে এনেছে। তারপরেই শুরু হয় ওই যত ঝামেলা। বউটা ওদের বাড়িতে তো উৎপাত করছেই, গ্রামের মানুষগুলোকেও ছাড়ছে না মোটে। মরে একটা পিশাচ তৈরি হয়েছে বাবারে। সন্ধ্যের পর আর কেউ ভয়ে বেরোতে পারে না। কারো বাতাস লেগেছে, কারোর বাড়ি পোষা বেড়াল হাত খাওয়া অবস্থায় পড়ে আছে। এতদিন কিছু হয়নি, যা শুরু হয়েছে ওই ছেলেটা বিয়ে করার পর থেকে। তা আপনারা কি করতে এসেছেন? আমরা আপনাদের বাঁচাতে এসেছি। আপনারা আমাদের বাঁচাতে এসেছেন? কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে যে আপনারা সাধারণ মানুষ, আপনারা তো কোনো তান্ত্রিক নন। তাহলে আপনারা আমাদের কিভাবে বাঁচাবেন? উনি আপনাদের চিন্তা করতে হবে না। আমরা যখন এসেছি আপনাদের বিপদমুক্ত করে তবেই এখান থেকে যাব। আচ্ছা বেশ, দেখা যাক। এই নিন চা নিন। তারপর আমরা তিনজনে চা খেলাম। চা খাওয়া হয়ে গেলে দেখলাম ভোরের আলো ফুটেছে। দোকানদারকে টাকা মিটিয়ে বেরিয়ে পড়লাম বিশ্বনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। দোকানদার নিজেই আমাদের বিশ্বনাথ বাবুর বাড়ি যাওয়ার রাস্তাটা বলে দিলেন। চা দোকান থেকে বিশ্বনাথ বাবুর বাড়ি খুব একটা বেশি দূরে নয়, মিনিট 5 হাঁটা পথ। অবশেষে গিয়ে পৌঁছলাম বিশ্বনাথ বাবুর বাড়ির গেটে। বেশ বড় দোতলা বাড়ি।
বাড়ির সামনে লোহার একটা বড় গেট। গেট দিয়ে ঢুকে বাড়ির উঠানে গাড়িটাকে পার্কিং করলাম। আমাদের দেখেই বিশ্বনাথবাবু ছুটে এলেন। আসুন আসুন, আপনার ভেতরে আসুন। তা আপনাদের রাস্তায় এত দেরি হলো কেন? আপনাদের তো গতকাল আসার কথা ছিল। তা রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি তো? না না, তেমন কিছু না। গাড়িটা একটু মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিল, মেকানিক খুঁজে পেতে একটু দেরি হলো, তাই আমাদের আসতেও দেরি হয়ে গেল। আসল ঘটনার কথা কিছুই বললাম না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি জানতাম আপনারা কাল বিকেলেই এসে পৌঁছে যাবেন। সেই জন্য আমি কাল থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। আমরা কিভাবে দিন কাটাচ্ছি আপনাদের আমরা বলে বোঝাতে পারবো না। আপনারা প্লিজ আমাদের বাঁচান। আমরা আপনাদের বাঁচাতেই তো এসছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা এখন ভীষণ ক্লান্ত, আমাদের একটু রেস্ট নিতে দিন, তারপর আপনাদের মুখে সবটা শুনব, আর তখনই চিন্তা করব যে ঠিক কি করা যায়। আর আমাদের প্লিজ আপনি করে বলবেন না, আপনি আমাদের তুমি সম্বোধনেই ডাকতে পারেন। তারপর আমরা ভেতরে গেলাম। আমাদের থাকার ব্যবস্থা করা হলো দোতলার একটি ঘরে। ঘরের মধ্যে 2টি খাট পাতা, সঙ্গে অ্যাটাচ বাথরুম। আমরা হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। কাল রাতে ভালো করে ঘুম হয়নি। বিশ্বনাথবাবুকে বললাম দুপুর পর্যন্ত আমাদের কেউ যেন ডিস্টার্ব না করে। 12টা নাগাদ ঘুম ভেঙে গেল আমার। উঠে দেখি তখন সুচেতনার সন্দীপ দুজনেই ঘুমাচ্ছে। তারপর স্নান সেরে ফিরে এসে দেখলাম তখনও ওরা দুজন জাগেনি। তারপর ওদেরকে ডেকে তুলে স্নানের জন্য পাঠালাম আমি। সকলে স্নান সেরে বসে গল্প করছি, তখন বিশ্বনাথবাবু এসে আমাদের ডাকলেন। আপনারা সবাই নিচে চলে আসুন, অল্প একটু খাবারের ব্যবস্থা করেছি, আপনারা এসে গ্রহণ করুন। আচ্ছা, আপনি নিচে যান, আমরা যাচ্ছি। তারপর আমরা 3 জন নিচে গেলাম। খাবার টেবিলে দেখলাম আয়োজন অনেক, ভাত, ডাল, মাছ, মাংস, আরও কত কিছু। পেট ভরে খেলাম আমরা। তারপর বিশ্বনাথবাবুকে বললাম, আপনাদের খাওয়া হয়ে গেলে সবাই মিলে একটু উপরে আসবেন। আশা থেকে আপনাদের কারোর সাথে ভালো করে পরিচয়টাও হয়নি, পরিচয়টাও সেরে নেওয়া যাবে আর আপনাদের সমস্যাটাও জানা যাবে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা খাওয়া দাওয়া সেরে উপরে আসছি। আধ ঘন্টা পরে বিশ্বনাথবাবু উপরে এলেন। সঙ্গে এলেন একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা। বুঝলাম এনারাই বিশ্বনাথবাবুর ছেলে আর পুত্রবধূ। বিশ্বনাথবাবু পরিচয় করে দিলেন আমাদের সাথে। বিশ্বনাথবাবুর ছেলের নাম অমর দাস আর পুত্রবধূর নাম অপর্ণা। আমি বিশ্বনাথবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার আপনাদের সমস্যার কথায় আসি। আপনারা বলেছেন যে আপনার ছেলের নতুন বিয়ের পর থেকেই নানান সমস্যা সৃষ্টি হয়েছে। তা কেমন ধরনের সমস্যা জানতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই পারো। বিয়ের পর যেদিন বৌমা আমাদের বাড়ি প্রথম এলো, সেদিন থেকেই এই সব কিছু শুরু হলো। ঝড় নেই বৃষ্টি নেই, বৌমা আমাদের গেটে আসতেই হঠাৎ আমাদের জামরুল গাছের ডালটা ভেঙে পড়ল, আর একটু হলেই বৌমার মাথার উপর পড়ে যাচ্ছিল। তো সেদিন সন্ধ্যাবেলায় বৌমা ছাদে ঘুরছিল, হঠাৎই বৌমার পিছন দিক থেকে কেউ ওকে ঠেলে দেয়, বৌমা পড়ে যায়। আমরা চিৎকার শুনে ছাদে গিয়ে বৌমার সব কথা শুনে ছাদটা ঘুরে দেখি, কিন্তু কই ছাদে কাউকে দেখতে পাই না। সেদিন আর তেমন কিছু ঘটেনি। পরের দিন সন্ধ্যায় বৌমা একাই নিজের ঘরে ছিল। হঠাৎ ও একটা ছায়ামূর্তি দেখতে পায় সেখানে। দেখে ছায়ামূর্তিটা ওর বাথরুমের ভেতর ঢুকছে। বৌমা ওর পেছন পেছন যায়, যেতেই বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়, আর বৌমার মুখটা কেউ যেন বালতির জলে চুবিয়ে ধরে। ভাগ্যি সেই সময় অমর ফিরে এসেছিল, ওর আওয়াজ পেয়ে বৌমাকে ছেড়ে দেয়। কি বৌমা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ বাবা, আপনি সব ঠিকই বলছেন। আমি সেদিন খুব বাঁচা বেঁচে গেছি। ওই দিনের কথা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিশ্বনাথবাবু আর কি কি হয়েছে একটু খুলে বলুন তো। এরপর আরো অনেক ঘটনা ঘটেছে। গতকাল রাতেই আমাদের বাড়ির পোষ্য, ওকে হাত খাওয়া অবস্থায় পাওয়া গেছে।
তাছাড়া 3 দিন ধরে গ্রামের বেশ কিছু জন্তুকে রক্তশূন্য অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা, এই জীবজন্তুর সঙ্গে এই ঘটনার সংযোগ আছে সেটা নিশ্চিত হচ্ছেন কিভাবে আপনি? আরে কাল রাতেই আমার বৌমা শুয়েছিল, মাঝরাতে হঠাৎ চেঁচিয়ে উঠে দেখে ওর হাতের দাগ, আর সেই ক্ষত থেকে গল গল করে রক্ত পড়ছে। কিন্তু সেই রক্ত মাটিতে পড়ছে না, তার আগেই কেউ যেন শুষে নিচ্ছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। দেখুন না, ওই 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 তো ওর হাতে ব্যান্ডেজ বানানো আছে, দেখুন। ও রক্ত পিশাচ হয়ে গেছে, ও আমার বৌমাকে ছাড়বে না। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু এটা যে আপনার বৌমাই করছে সেটা বুঝলেন কিভাবে? কারণ ও মরে যাবার আগের মুহূর্তে বলেছিল ও ফিরে আসবে, সময় হলেই প্রতিশোধ নিতে ও ফিরে আসবে। আচ্ছা, এবার বলুন তো যে আপনার বৌমা মানে আত্মহত্যা কেন করলো? সবাই বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বিশ্বনাথবাবু বললেন, আমার বৌমার মাথাটা একটু খারাপ ছিল, আমার ছেলের সঙ্গে সামান্য একটু কথা কাটাকাটি হয়, আর সেই দিনই ও আত্মহত্যা করে। এই সামান্য কারণের জন্য এত বড় সিদ্ধান্ত? না, আপনি আমাদের থেকে নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন, তাই না? ওই বাবা বললো না যে আমার বউয়ের মাথা খারাপ ছিল, ওই জন্যই তো এমন করলো। আর আপনাদের থেকে কিছু লুকিয়ে আমাদের লাভটাই বা কি? আচ্ছা, বুঝলাম। তা আপনার বৌমা কোন ঘরে আত্মহত্যা করেছে? এই তোমাদের পাশের ঘর। আচ্ছা, বেশ। আচ্ছা, আমরা আজকে ওই ঘরেই থাকবো। হ্যাঁ, আপনি ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন, প্রয়োজন হলে আমি ডেকে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশ্বনাথবাবু চলে যাবার পর আমি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলাম, কারণ আজ থেকেই আমাদের কাজে নেমে পড়তে হবে। তারপর হঠাৎ একটা কথা মনে পড়লো যেটা আমরা ভুলেই গেছিলাম। এই সুচেতনা, কাল রাতে যখন ঘটনাটা ঘটলো আমি দেখেছি তুই ভয় পেলেও ভয়েস রেকর্ডার আর ক্যামেরাটা ঠিকই চালিয়েছিলিস, ঠিক বলছি তো? তারপর আমরা চেক করে দেখিনি যে ক্যামেরাতে বা ভয়েস রেকর্ডারে কিছু তথ্য ধরা পড়েছে কিনা। হ্যাঁ অনিকেত, তুই একদম ঠিক বলছিস, আমরা এটার কথা একদমই ভুলে গেছিলাম জানিস। এই দে তো ক্যামেরাটা একবার, আর ভয়েস রেকর্ডটা চালিয়ে দেখি। আমি সুচেতনাকে ভয়েস রেকর্ডার আর ক্যামেরাটা দিলাম। ও প্রথমে ক্যামেরাটা চালালো, ওতে দেখা গেল কোনো কিছুই রেকর্ড হয়নি। তারপরেই চালানো হলো ভয়েস রেকর্ডার। দেখা গেল ভয়েস রেকর্ডারে সব কথাই রেকর্ড হয়েছে। আমি সুচেতনাকে বললাম, সুচেতনা, এই রেকর্ডটা রেখে দে, পরে কাজে লাগবে। আজ তো মনে হয় আমাদের রাত জাগতে হবে। চল এখন আর একটু ঘুমিয়ে নি, না হলে আর রাতে জাগতে পারবো না। তা তুই মন্দ বলিসনি। সুচেতনা, চল আর একটু ঘুমিয়ে নিই আমরা, ঘুমটাও দরকার। তারপর আমরা শুয়ে পড়লাম, ঘুমিয়েও নিলাম বেশ অনেকক্ষণ। ঘুম ভাঙলো সন্ধ্যের সময়। উঠে দেখি আমার আগেই সন্দীপ আর সুচেতনা উঠে চা খাচ্ছে। আমি হাত মুখ ধুয়ে এসে দেখি আমার জন্য চা নিয়ে এসে হাজির ওরা। বেশ জমিয়ে চা খেলাম। তারপর সব জিনিসপত্র নিয়ে চলে গেলাম পাশের ঘরে। ওনাদেরকেও বললাম আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, তবে এখন নয়, ঠিক রাত 12টায়। আজকে আমরা আপনার বৌমাকে ডাকবো, তার আগে আমাদের বেশ কিছু আয়োজন সন্ধ্যে থেকেই করে রাখতে হবে। তারপর আমরা তিনজনে গেলাম পাশের ঘরে। সমস্ত জায়গায় ক্যামেরা লাগিয়ে দিলাম। ঘরের মাঝখানে একটা গোল টেবিল, মোমবাতি, 3টে চেয়ার রেখে দিলাম। হঠাৎ সিলিং ফ্যানটা ঘুরে গেল। উপরে চেয়ে দেখলাম এখনো ঘুরছে খুবই আস্তে। সুইচ বোর্ড চেক করে দেখলাম না, ফ্যানের সুইচ তো দেওয়া নেই। বুঝলাম এখানে কেউ আছে, সেটাই আমাদের জানিয়ে দিয়ে গেল। এসব কথা চিন্তা করছি, হঠাৎ নিচ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও আমাকে। আমরা সবকিছু ফেলে ছুটে গেলাম নিচে। গিয়ে দেখলাম বিশ্বনাথ বাবুর পুত্রবধূ অপর্ণা মাথায় হাত দিয়ে উঠোনে বসে আছে। মাথা ফেটে হাত বেয়ে রক্ত পড়ছে।
আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? আপনার এমন অবস্থা কিভাবে হলো? আর বলবেন না, আমি সন্ধে দিতে এসেছিলাম, সন্ধে দিয়ে ঘরে ফিরছি, হঠাৎ একটা ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। কিরে, আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়ে সুখে সংসার করবি? তা আমি হতে দেব না, তোকে আমি শেষ করব। এই কথা বলেই সে হো হো করে হাসতে লাগলো। তারপরে আবার বলল, আমাকে দেখতে চাস? তবে দেখ। এই কথা শেষ হওয়ার পরেই আমার সামনে একটা সুন্দরী মহিলা এসে দাঁড়ালো। গলায় কাপড়ের ফাঁস লাগানো, ঘাড়টা কেমন যেন নুয়ে পড়েছে, আর ওই অবস্থাতে আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। সে চোখের চাহনিতে আমি রাগের পাশাপাশি হিংস্রতাও লক্ষ্য করলাম। আমি ওই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যাই, আর তারপরেই আমি দৌড়ে পালাতে যাব, আর সেই সময় আমার ঘাড়টা ধরে দেওয়ালে ঠুকে দিল, আর তারপরেই অদৃশ্য হয়ে গেল। আমি তখনই চিৎকার করে উঠলাম। আচ্ছা, বুঝেছি, তোমার ওপরেই ওর ভীষণ রাগ, ওর তোমাকে একদমই পছন্দ না। চলো ওঠো, ভেতরে চলো, ওষুধটা লাগিয়ে নিতে হবে। সুচেতনা ঘরে নিয়ে গেল মেয়েটিকে। সুচেতনা খুব অল্প হলেও ফার্স্ট এডের কাজ জানে, তাই মেয়েটির মাথায় ভালো করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম রাত 12টা বাজার জন্যে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 10টা বাজল। আমরা সকলেই রাতের খাবার খেয়ে নিয়ে ঘড়ির কাঁটার দিকে চেয়ে বসে থাকলাম। দেখতে দেখতে 12টা বাজল। আমরা সকলে গিয়ে পৌঁছলাম ঠিক পাশের ঘরে। তারপর প্ল্যানচেটের নিয়মকানুন মেনে আস্তে আস্তে মিতালি দেবীকে ডাকতে লাগলাম। পাক্কা আধ ঘন্টা ধরে ডাকার পর সুচেতনা হঠাৎ কেঁপে উঠল। বুঝলাম মিতালি দেবীর আগমন ঘটেছে। তারপর আমি শুরু করলাম প্রশ্ন করা। মিতালি দেবী, আপনার এমন অবস্থার জন্য দায়ী কে? সুচেতনার কণ্ঠস্বর এখন পুরোপুরি পাল্টে গেছে। তারপর সুচেতনার মাধ্যমে মিতালি দেবী বলতে শুরু করলো, আমার আত্মহত্যার জন্য তাই আমার শ্বশুর মশাই আর আমার স্বামী। আমি ছিলাম গরিব, আমার মা বাবা কোনো পণ দিতে পারেনি আমার জন্য। তার জন্য উঠতে বসতে আমায় কথা শুনতে হতো। তার উপর বিয়ের 2 বছর হয়ে গেছিল, আমি কোনো সন্তানের জন্ম দিতে পারিনি। যদিও ডাক্তার বলেছিল আমার কোনো দোষ নেই, যা দোষ যা সমস্যা আমার স্বামীর। মেয়ে তো, তার উপর গরিব, দোষ না থাকলেও দোষ আমারই হতো সবসময়। তারপর অত্যাচারের মাত্রা দিন বাড়তে লাগলো। আমার উপর শুরু হলো মারধর। উঠতে বসতে আমায় মারতো আমার শ্বশুর আর আমার স্বামী। ভালোবাসা তো দূরের কথা, আমাকে বাড়ির চাকর মনে করতো এ বাড়ির সকলে। আমাকে পাশে শুতে দিত না আমার স্বামী, আমাকে নিচে বিছানা পেতে শুতে হতো। এত কিছু সহ্য করেও আমি বেঁচেছিলাম, কিন্তু একদিন এমন একটা কথা আমাকে বলে যেটা আমার মনে প্রচন্ড আঘাত দেয়। একদিন ঝগড়া হতে আমার স্বামী বলে, এই সালিমাকি, এই এত লোক মরে, তুই মরিস না কেন? তুই মরলে আমি শান্তি পাই, জানিস তো? তুই মরলে আমি আবার একটা বিয়ে করবো। তুই আজকেই মর তুই। সালা, আমার তোকে একদম সহ্য হয় না। এইসব কথা শোনার পর আমি ঠিক করিনি সেদিন রাতেই আমি আমার জীবন শেষ করে দেব। মাঝরাতে উঠে পড়ি, সকলে তখন ঘুমোচ্ছে। আস্তে আস্তে একটা চেয়ার নিয়ে উঠে আমার কাপড় দিয়ে সিলিং ফ্যানে ফাঁস তৈরি করি। তারপর গলায় ফাঁস লাগিয়ে চেয়ারটা ফেলে দিই। আমার চিৎকারে আমার শ্বশুর মশাই আর আমার স্বামী দুজনেই জেগে ওঠে। আমার অমন অবস্থা দেখে কেউ সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করেনি। উল্টে আমার স্বামী যতক্ষণ আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ আমার গলাটা টিপে ধরেছিল। আস্তে আস্তে আমি মৃত্যুর কোলে ঢলে পড়লাম। আমার মৃত্যুতে সেদিন খুব খুশি হয়েছিল আমার স্বামী এবং আমার শ্বশুর মশাই। আর এখন নিজেদের সব দোষ ডেকে বলে কিনা আমি পাগল। আমি কাউকে ছাড়বো না, সব কটাকে শেষ করে তবেই আমার শান্তি। দেখলাম রাগে ফুঁসছে মিতালি দেবী।
তারপর হঠাৎ উঠে পড়ে ঝাঁপিয়ে পড়লেন বিশ্বনাথবাবুর পুত্রবধূ অপর্ণার উপর। গলা টিপে ধরলেন সজোরে আর বলতে লাগলেন, আজকে তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আজ তুই আমার হাতে মরবি। আজ তোর রক্ত পান করে আমি শান্তি পাবো। আমার এখন রোজ কাঁচা রক্তের প্রয়োজন। আমি এখন রক্ত পিশাচ। তোর রক্ত যেদিন পান করব সেদিন আমি চিরতরে এখান থেকে চলে যাব। আমি চিরতরে মুক্তি পাবো। তার আগে আমি এখান থেকে কিছুতেই যাব না। তারপর দৌড়ে গিয়ে আমি আর সন্দীপ দুজনেই সচেতনাকে টেনে ছাড়াতে লাগলাম, কিন্তু পারলাম না। মনে হলো ওর শরীরে তখন হাজার মানুষের শক্তি আমাদের এক ঝটকায় সরিয়ে ফেলে দিল। আমরা আবার উঠে দুজনকে আলাদা করতে লাগলাম। অপর্ণা দেবীর অবস্থা তখন খুব খারাপ, আর বেশি দেরি করা ঠিক হবে না। এ কথা ভেবেই সন্দীপকে বললাম, শিগগির তোর ওই পদ্ধতিটা অ্যাপ্লাই কর, না হলে ভীষণ বিপদ হবে। সন্দীপ বেশ কিছু টেকনিক জানত, যে টেকনিকের দ্বারা মানুষকে আঘাত করে মানুষকে অজ্ঞান করা যেত, কিন্তু তাতে মানুষের কোনো ক্ষতি হতো না। আমার কথা মতো সন্দীপ সুচেতনার মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গেই সুচেতনা মাটিতে পড়ে গেল। অপর্ণা দেবীর তখন খুবই খারাপ অবস্থা, ওনার প্রায় দম বন্ধ হয়ে এসেছে, খুব কাঁদছেন। আমরা সুচেতনাকে তুলে বিছানায় শোয়ালাম, আর অপর্ণা দেবীকে জল খাইয়ে একটু সুস্থ করে ওনাকেও রেস্টের জন্য শুইয়ে দিলাম। চোখে মুখে জল দিতে সুচেতনার জ্ঞান ফিরল। সুচেতনা নিজেই জানে না যে ওর সঙ্গে এতক্ষণ কি হয়েছে। ও জিজ্ঞেস করল, আমার কি হয়েছে? আমি আমি বিছানায় কেন? তারপর আমি সমস্ত ঘটনাই সুচেতনাকে খুলে বললাম। সুচেতনা শুনে ভীষণ অবাক হয়ে গেল, বলল, এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানতে পারলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টে বাজে। সবাইকে বললাম সবাই যে যার ঘরে চলে যান। আরেকটা কথা, অপর্ণা দেবীকে কখনোই একা ছাড়বেন না, ছাড়লেই ওনার বিপদ হবে। আপনারা গিয়ে রেস্ট নিন, বাকি কথা কাল সকালে হবে। তারপর আমরা 3জন নিজেদের ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 10টা বাজে। আমি উঠে সন্দীপ আর সুচেতনাকেও ডেকে তুললাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে নেমে দেখলাম সকলের মুখে ভয় আর চিন্তার ছাপ স্পষ্ট। আমাকে দেখেই বিশ্বনাথবাবু বললেন, বাবা, এবার এবার কি হবে? ও তো আমার বৌমাকে মেরে ফেলবে। হ্যাঁ, ভুল যখন করেছেন শাস্তি তো পেতেই হবে। দেখো না বাবা, কিভাবে আমার বৌমাকে বাঁচানো যায়। দেখুন বিশ্বনাথবাবু, আমরা কোনো তান্ত্রিক নই। আমরা আত্মার উপস্থিতি আর খুব বেশি হলে আত্মার ইচ্ছের কথা জানতে পারি, এর বেশি কিছু আমরা জানতে পারি না। আমাদের কাজ তো শেষ। আমরা ভাবছি আজ বিকেলেই বেরিয়ে যাব। আর আপনি হয়তো ভাবতে পারেন যে সুচেতনা যা করেছে হয়তো সব অভিনয় করেছে, কিন্তু তা নয়। আমরা যে কেস সলভ করি সবকটা কেসেই আমরা কিছু না কিছু প্রমাণ রাখি, যাতে পরিবারের লোকজন আমাদের অবিশ্বাস না করতে পারেন। আমাদের সেদিন বিকেলে আসার কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছাই পরের দিন সকালে। এর পিছনে একটা বড় ঘটনা লুকিয়ে আছে। আমি সেদিন আপনাদের কিছুই বলিনি, ভেবেছিলাম যা বলার সব শেষেই বলবো, না হলে আপনারা আমাদের কথা বিশ্বাস নাও করতে পারেন। তারপর সেদিনের সমস্ত কথা আমি বিশ্বনাথবাবুকে খুলে বলি এবং ভয়েস রেকর্ডার রেকর্ড হওয়া ভয়েসটাও শোনাই। সবকিছু শুনে সকলেই ভীষণ অবাক হয়ে যায়। বিশ্বনাথবাবুকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি, আচ্ছা বিশ্বনাথবাবু, আপনার একটা জিনিস ভেবে দেখা উচিত ছিল। আপনি বা বাড়ির আর কেউ আপনার বৌমার নাম বলেননি। কথা বলার ক্ষেত্রে আমি মাঝে মাঝে পুত্রবধূ এবং মাঝে মাঝে মিতালি দেবী বলেছি। এটা আপনারা কেউ ভেবে দেখেননি যে আমি কিভাবে জানলাম যে আপনার আগের পুত্রবধূর নাম মিতালি? না বাবা, এত চিন্তায় অতটা খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা বাবা, এখন আমাদের কি করা উচিত? আপনি একজন বড় তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন, আর অপর্ণা দেবীকে ততক্ষণ একা ছাড়বেন না যতক্ষণ না তান্ত্রিক কিছু ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা বাবা, তা তোমরা আজকেই কি চলে যাবে? তোমরা বাবা আজকের দিনটা থেকে যাও না, কাল সকালে যেও। কারণ আমি তো আজকে তান্ত্রিকের খোঁজ করতে যাব। বাড়িতে থাকবে আমার ছেলে আর বৌমা, তাতে যদি তাদের কোনো বিপদ হয় সেই জন্যই তোমাদের আজকে থাকতে বলছি আর কি। তাতে যদি কিছু টাকা বেশি দিতে হয় আমি দিতে রাজি আছি। না না বিশ্বনাথবাবু, টাকার জন্য কিছু নয়, আপনি ভুল ভাবছেন।
আসলে আমাদের অনেকগুলো কেস সামলাতে হয়। আজকে চলে গেলে আমরা কাল থেকে আবার একটা নতুন কেস সলভ করতাম। না না বাবা, তোমরা আজকে যেও না। আমার আমার তোমাদের কাছে অনুরোধ, আজকের দিনটুকু প্লিজ থেকে যাও। তার উপর আজ আবার অমাবস্যা। তোমরা থাকলে আমি আমি নিশ্চিন্তে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে থেকে যাচ্ছি। তবে কাল সকালেই কিন্তু আমরা চলে যাব। আর আর হ্যাঁ, একটা কথা, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান, আর চেষ্টা করবেন সন্ধ্যের আগেই ফিরে আসার। সন্ধ্যের পর আপনাদের কারোরই একা থাকা উচিত নয়, বিশেষ করে আজকের দিনটা। আচ্ছা আচ্ছা বাবা, আমি এখনই বেরিয়ে পড়ছি, আর চেষ্টা করব সন্ধ্যার আগেই ফিরে আসার। আর বৌমা রান্না করবে, তোমরা ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি সাবধানে যান। আমাদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। আমরা এই দুদিনে আপনাদের ঘরের ছেলে হয়ে গেছি, কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আমি তবে আসি, আর বেশি দেরি করব না। তারপর বিশ্বনাথবাবু রেডি হয়ে 11টা নাগাদ বেরিয়ে গেলেন। বিশ্বনাথবাবু চলে যাবার পর আমরা নিজেদের মধ্যে গল্প শুরু করলাম। কথা বলতে বলতে মনে হলো দুদিন হয়ে গেল স্যারকে কিছুই জানানো হয়নি। স্যারের একটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস তা জানি না, তবে একটা অভ্যেস আছে। আমরা কোনো কেস সলভ করতে গেলে উনি কখনোই আমাদের ফোন করে ডিস্টার্ব করেন না। আমরা যদি ফোন করি তবেই তিনি উত্তর দেন। স্যারকে ফোন করলাম। স্যার জিজ্ঞেস করলেন, কেসের কতদূর কি এগোলো? স্যার, কেস তো মোটামুটি সলভ হয়ে গেছে, এবার বাকিটা ওনাদের উপরে ছেড়ে দিয়েছি। বিশ্বনাথবাবু বাড়িতে নেই, তান্ত্রিকের খোঁজে গেছেন। আর আজ তো অমাবস্যা, তাই আমরা ঠিক করেছি আজকের দিনটা কাটিয়ে কাল সকালেই ফিরে যাব। স্যার কোনোদিন আমার উপরে কথা বলেন না। আমি যেটা করি স্যার তাতেই মত দেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা ভালো মনে করো সেটাই করো, আর ফিরে এলে কেসের পুরো গল্প শুনবো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। এখন তবে রাখি। হ্যাঁ ঠিক আছে, রাখো, ফিরে এসো, কথা হবে। ওকে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যারের ফোনটা রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12:30। আমি স্নান করতে চলে গেলাম। আমি ফিরলে সন্দীপ আর সুচেতনাও স্নান সেরে নিল। 1:10-15 নাগাদ বিশ্বনাথবাবুর ছেলে অমর ডাকতে এলো। চলুন, নিচে খাবার দেওয়া হয়েছে, খেয়ে নেবেন, চলুন। আমরা নিচে গিয়ে খেয়ে নিয়ে আবার ফিরে এলাম উপরে। তারপর বিকেল পর্যন্ত শুয়ে রেস্ট নিলাম 3 জন। বিকেলে ঘরে থাকতে ইচ্ছে হলো না, চলে গেলাম সেই চা দোকানে। চা দোকানদার আমাদের দেখেই এক গাল হেসে বললেন, আপনি এসেই চমৎকার খেল দেখিয়ে দিচ্ছেন মশাই, যা বললেন তাই করে দেখালেন। মানে আমি আবার কি খেল দেখালাম? খেল বলবো না তো কি বলবো বলুন। গ্রামে রোজ একটা করে প্রাণীর মৃত্যু ঘটত, আর এই 2 দিন গ্রামের কোনো প্রাণীর মৃত্যু ঘটেনি, কেউ কোনো বিপদে পড়েওনি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর মনে মনে ভাবলাম, আমি আর কোথায় কি করলাম? তার মারার ইচ্ছে হয়নি তাই মারেনি। এখন সে কিভাবে প্রতিশোধ নেবে সেই চিন্তাতেই ব্যস্ত। চা খেতে খেতে দেখতে পেলাম বিশ্বনাথবাবু আসছেন। ওনাকেও 1 কাপ চা খাওয়ালাম। তারপর 4 জন বাড়ি ফেরার রাস্তা ধরলাম। রাস্তায় বিশ্বনাথবাবুকে জিজ্ঞেস করলাম, ওদিকের কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, তান্ত্রিক বাবা কালকেই আমাদের এখানে আসবে। এই সব শুনে উনিও বলেছেন যে আজকে খুব সাবধানে থাকতে। ওনার কাছে যা তাবিজ ছিল সব শেষ হয়ে গেছে, তাই আমাকে কোনো তাবিজ উনি দিতে পারেননি। বলেছেন আজকের দিনটা সাবধানে থাক, তারপর কাল তো আমি যাচ্ছি, যা হবে দেখে নেব। যাক, তাহলে তো বেশ ভালো কথা। আজকের দিনটা যেভাবেই হোক কাটাতে পারলেই হবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। তারপর আমরা বাড়ি ফিরে আবার দোতলার ঘরে ফিরে এলাম। তবে সন্ধ্যে থেকে একটা মিষ্টি গন্ধ আমাদের সকলের নাকে আসছিল, কিন্তু গন্ধটা যে কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছিলাম না কেউই। মাঝে মাঝে গন্ধের তীব্রতা এতটাই বেড়ে যাচ্ছিল যে মাথাটা ধরে আসছিল। বেশ কিছুক্ষণ পর বিশ্বনাথবাবু সকলকে চায়ের জন্য নিচে ডাকলেন। নিচে আসতে কোনো গন্ধই নাকে এলো না। ব্যাপারটা যে কি ঠিক তা বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম, এর সঙ্গে মিতালি দেবীর কোনো যোগ নেই তো? এই গন্ধটা মিতালি দেবীর ঘর থেকে আসছে না তো? সে যাই হোক, আমরাও মানুষ,
আমাদেরও প্রাণের ভয় আছে। কাল সকালে চলে যাব, অত ভেবে কি আর লাভ? আজকের রাতটা ভালোভাবে কাটাতে পারলেই বাঁচি। কিন্তু হঠাৎ ছাদের দরজা খোলার আওয়াজ হলো। তারপরেই শোনা গেল ছাদের এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক নূপুরের শব্দ। তার মানে ছাদের উপরে কেউ নূপুর পরে হাঁটছে। বাড়ির সকলেই তো নিচে আছে। আমাদের বুঝতে বাকি রইল না যে কে হাঁটছে। আমি উঠে ক্যামেরা নিয়ে সবে ছাদের দিকে পা বাড়াবো বলে ঠিক করছি, ঠিক তখনই বিশ্বনাথবাবু আমাকে বাধা দিয়ে বললেন, না বাবা, যেও না, এখানে এখন যাওয়াটা ঠিক নয়। না বিশ্বনাথবাবু, আমাদের এই প্রমাণগুলো রাখতেই হয়, এই জন্যই তো এইসব কাজ করা। আর ভয় পেলে চলবে? আমাদের তো এটাই কাজ। আয় সন্দীপ, সুচেতনা চলে আয়। বিশ্বনাথবাবু আর বাধা দিলেন না। ওনারা তিনজন থাকলেন নিচে আর আমরা উঠতে থাকলাম ছাদে। ছাদে পৌঁছে দেখলাম কেউ কোথাও নেই। ছাদের দরজা খোলা আছে, কিন্তু ছাদের উপরে কেউ নেই। ছাদের দরজা খোলা থেকে এটা প্রমাণ হয় যে ছাদে কেউ এসেছিল। তারপর আমরা আবার নিচে নেমে এলাম। নিচে নামার সঙ্গে সঙ্গে শুরু হলো আবার নূপুরের শব্দ। আবার ছুটে গেলাম ছাদে। এবারেও কাউকে দেখতে পেলাম না। তবে আগের বার সেই মিষ্টি গন্ধটা ছাদে এবার পাইনি, কিন্তু এইবার সেই গন্ধটা তীব্রভাবে নাকে এলো। ছাদের চারপাশটা বেশ ভালোভাবে দেখতে গিয়ে চোখে পড়ল ছাদের এক কোণে একটি বেল আর রজনীগন্ধার মালা পড়ে আছে, আর তার সঙ্গে একজোড়া নূপুর, টাটকা মালা। তার মানে যে গন্ধটা পাচ্ছিলাম সেটা এখান থেকেই আসছিল। তারপর মালা আর নূপুরের ফটো তুলে নিচে নেমে এলাম। ফটোটা বিশ্বনাথবাবুকে দেখাতেই তিনি চমকে উঠলেন। এ তো সেই মালাটা, আর এটা সেই নূপুর যেটা মিতালি মারা যাওয়ার দিন আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা বলুন তো যে মিতালি দেবীর মৃত্যুর তারিখ কত? 16ই নভেম্বর 2021। আমি ইশারা করে সুচেতনাকে ডেটটা চেক করতে বললাম। সুচেতনা চেক করে বলল, এরকম ঘটনা ঘটার কারণ আছে। মিতালি দেবীর মৃত্যুর দিন পেরিয়ে গেলেও মৃত্যুর তিথি পেরোয়নি। মিতালি দেবী যে তিথিতে মারা গিয়েছিলেন সেই তিথির সঙ্গে আজকের ডেটের তিথি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। বাৎসরিক কাজ তিথি অনুযায়ী করতে হয়, আর আজকেই সেই কাজের দিন ছিল। আপনারা তা করেননি, তাই হয়তো মিতালি দেবী আপনাদের মনে করিয়ে দিয়ে গেল। বিশ্বনাথবাবু অবাক হয়ে সুচেতনার কথা শুনলেন। মিতালি দেবীকে সন্তুষ্ট করার আশায় নিজেই মিতালি দেবীর ফটোটা বের করে ধূপ জ্বালিয়ে দিলেন। মিতালি দেবীর ফটোটা দেখে পুরো যেন জীবন্ত মনে হলো। ফটোর দিকে চাইতেই মনে হলো উনি যেন আমাদের কিছু একটা বলতে চাইছেন। তারপর আর কোনো আওয়াজ বা গন্ধ পাওয়া গেল না। এভাবেই সন্ধেটা কেটে গেল। এসব হবার পর আমরা উপরে চলে এসেছিলাম। রাতে বিশ্বনাথবাবু আবার খাবার জন্য ডেকে নিয়ে গেলেন আমাদেরকে নিচে। রাতে খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। দরজায় টোকা শুনে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 3:03। বাইরে কারা যেন আমাকে ডাকছে। ঘুমের ঘরে বুঝতে পারিনি। তারপর ভালো করে শুনলাম, এ তো বিশ্বনাথবাবু আর ওনার ছেলের গলা। এখনো ডেকেই চলেছেন, অনিকেত বাবু, অনিকেত বাবু, দরজা খুলুন, অনিকেত বাবু। আমি দরজা খুললাম। আমি কখন আপনাদেরকে ডাকলাম? আমি তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম। আপনাদের ডাকি তো আমি উঠলাম। না, এর আগে আমি উঠিও নি আর আপনাদেরকে ডাকিও নি। আপনাদের ভুল হচ্ছে কোথাও। আপনি তো আজব লোক মশাই। আপনি তো নিজেই এক্ষুনি আমাকে আর বাবাকে ডাকলেন, ডেকে এসে আবার দরজা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, আমাকেও তো তুমি একই কথা বলে উপরে আসতে বললে। এসব শুনে আমি অবাক হয়ে গেলাম। পরক্ষণেই একটা কথা ভেবে আমার ভীষণ ভয় লাগলো। এসবের মধ্যে সন্দীপ এবং সুচেতনা দুজনেই উঠে পড়েছিল। ওদেরকে ক্যামেরা নিয়ে নিচে আসতে বললাম। তারপর নিচে গিয়ে দেখলাম এতক্ষণ আমি যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেইটাই ঘটেছে। বিশ্বনাথবাবুর পুত্রবধূ অপর্ণার গায়ের উপর বসে আছে মিতালি দেবী। মিতালি দেবীর শরীরে নতুন কাপড়, গলায় সেই রজনীগন্ধা আর বেল ফুলের মালা, পায়ে সেই নূপুর।
মিতালি দেবী গলা টিপে ধরেছে অপর্ণা দেবীর। অপর্ণা দেবী চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। বিশ্বনাথ বাবু মিতালি দেবীকে উদ্দেশ্য করে বললেন, মা, মা গো, আমার বৌমাকে ছেড়ে দাও মা। আমরা তোমার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওকে ছেড়ে দাও মা। ওর বদলে আমাকে মেরে ফেলো, এই বুড়োটাকে মেরে ফেলো, কিন্তু ওকে ছেড়ে দাও। না, আমি তোদের কাউকে মারবো না। আমার স্বামীকে আমার কাছ থেকে যে কেড়ে নেবে, আমি তাকেই মেরে ফেলবো। তারপর আস্তে আস্তে অপর্ণা দেবী নিস্তেজ হয়ে পড়ল। বুঝলাম অপর্ণা দেবী মারা গেছেন। তারপরেই মিতালি দেবী হো হো করে হাসতে লাগলেন আর বলতে লাগলেন, কিরে, খুব আনন্দ পেয়েছিলিস না আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে? দেখ কেমন লাগে। এবার আমি তোর রক্ত পান করব। তোর রক্ত পান করতে পারলেই আমার পিশাচ হিসেবে মুক্তি ঘটবে। আমি এক ঢিলে তুই পাখি মারলাম, আমার স্বামীকেও তুই নিজের করে পেলি না, আর আমিও কোনো এক মেয়ের রক্ত পান করতে পারলাম। এ কথা বলেই অপর্ণা দেবীর ঘাড়ে কামড় বসিয়ে দিল মিতালি দেবী। ঘাড় থেকে বেশ কিছুটা মাংস উঠে এলো মিতালি দেবীর মুখে। সে যে কি দৃশ্য কল্পনা করতেও ভয় লাগবে। মিতালি দেবীর ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। তারপর অপর্ণা দেবীর ঘাড় থেকে বেশ কিছুটা রক্ত পান করল মিতালি দেবী। খাওয়ার পর আবার সেই বিকট হাসি। হাসতে হাসতে বললেন, আজ আমার শান্তি। আমি প্রতিশোধ নিয়েছি। আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি, আর আমি মুক্তিও পেলাম আজকে। আমার আত্মা শান্তি পেয়েছে। আমি চললাম, আর কখনোই ফিরব না এই নিষ্ঠুর জগতে। তারপরেই মিতালি দেবী অদৃশ্য হয়ে গেলেন। অপর্ণা দেবীর রক্তাক্ত দেহ পড়ে রইল বিছানার ওপর। বিশ্বনাথ বাবু আর অমরবাবু দুজনেই ভীষণ কাঁদতে লাগলেন। আমি বললাম, আমি বারবার বলেছিলাম অপর্ণা দেবীকে একলা ছাড়বেন না, তবু আপনারা আমার কথা কিছুতেই শুনলেন না। মিতালি দেবীর পাতা ফাঁদে আপনারা পা দিলেন। যা ঘটার তাই ঘটল। কি করে বুঝবো বাবা এটা মিতালির পাতা ফাঁদ? আমরা তো তোমার গলা শুনে চলে এসেছিলাম। ঠিকই আছে, আপনাদের মতো মানুষদের এমন শাস্তি হওয়াটাই উচিত। যাই হোক, এমন পরিস্থিতিতে আমাদের টাকা চাওয়াটা ভীষণ অন্যায়। আপনি চাইলে পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে টাকাটা পাঠাতে পারেন। আর ভোর হতে বেশি বাকি নেই, আমরা দেরি করব না। আমরা আসি এবার। আর হ্যাঁ, পুলিশের কোনো ঝামেলায় পড়লে আমাদের খবর দেবেন। আমরা আমাদের ক্যামেরায় সব রেকর্ড করে রেখেছি, প্রয়োজন পড়লে আমরা পুলিশকে সব দেখিয়ে দেব। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা এসো। তোমাদের আর আটকাবো না আমি। আমার যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা আমাদের বাপের ফল পেয়েছি। তোমাদের আটকে রেখে আমাদের আর কোনো লাভ নেই। আচ্ছা বাবা, তোমরা এসো। তারপর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। অফিসে ফিরে স্যারকে সবটা খুলে বললাম। স্যার বললেন, আমি টাকা না নিয়ে ঠিকই করেছি। এই ঘটনার বেশ কিছুদিন পর বিশ্বনাথবাবু, অমরবাবু আর এক পুলিশ অফিসার আসেন আমাদের অফিসে। ভিডিওটা দেখেন এবং অবাক হয়ে যান। তারপর প্রমাণস্বরূপ ভিডিওর এক কপি রেখে দেন পুলিশ অফিসার। আর তারপর বিশ্বনাথবাবু আমাদের প্রাপ্য টাকা মিটিয়ে দিয়ে বিদায় নেন। এতক্ষণ আপনারা শুনছিলেন পাপের ফল। রচনা
দেবপ্রতিম মিত্র। গল্প পাঠে ছিল অরিজিৎ। গল্পের সূত্রধার আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন তৃষা, সৌম্যদীপ, তৃষা ভট্টাচার্য, নীল, আর্য, সৌমিলি, মৈনাক এবং সৃষ্টি। গল্পের নাট্যরূপ নির্মাণ উমা। শব্দ সংযোজন পিয়ালি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সৌভিক। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, শুভরাত্রি।